আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি একথা জানান। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে কোনো যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত আছে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। গাজায় গণহত্যা চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও প্রস্তাব করেন। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন ফরিদ আলম। মোহাম্মদ ইউনূস, চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। সরকারের অন্যতম লক্ষ্য দেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর আইনি বাধায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের প্রস্তাব করেন তিনি। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের সংকট নয় জানিয়ে প্রধান উপদেষ্টা এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে এই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো যায়। মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত। গাজায় মানবিক বিপর্যয় চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস বিশ্ববাসীকে ক্ষমা করবে না মন্তব্য করে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্ব নেতাদের আহ্বান জানান। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। ফরিদ আলম, এনটিভি নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তার সরকারের প্রতি সংহতি জানিয়েছেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভায়রা ভিক ফেইবারকে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর তিনি প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে তার হোটেল রুমে সাক্ষাৎ করেন। এ সময় তার সাথে বেশ কয়েকটি দেশের সাবেক সরকার প্রধান ছিলেন। দারিদ্র্য দূরীকরণে আজীবন কাজ করে যাওয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন তারা। বাংলাদেশের অর্থনীতিতে আরও গতি আনতে তারা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতেও প্রস্তুত আছেন বলেও জানান বিশ্ব নেতারা। তাদের এই সাক্ষাৎ তার জন্য পুরোপুরি অপ্রত্যাশিত ছিল উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার প্রস্তাব দিয়েছে ভুটান।
আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড লাইন বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এ প্রস্তাব দেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। একই সাথে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন ভুটানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটি ভুটানের বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে, এবং ভুটানের গেলিফু অর্থনৈতিক অঞ্চল পারস্পরিক ব্যবহারের মাধ্যমে দুই দেশই উপকৃত হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভুটানের এই প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে ডক্টর ইউনূস দুই দেশের সম্ভাব্য সকল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই সম্বর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বলা হয়, 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্ব নেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। এবার অন্য প্রসঙ্গ। দেশে গতানুগতিক রাজনীতি এখন আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইমিং কার্নিভাল সিজন 1-এর উদ্বোধন করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা রাজনৈতিক কর্মীদের ধারণ করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, মানুষ এখন আর গদ বাঁধা রাজনীতি দেখতে চায় না। নতুন প্রজন্ম এখন নতুন ধারায় চিন্তা করতে শিখেছে। তাই বিএনপিকে ভিন্ন ধারার রাজনীতি নিয়ে মানুষের কাছে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। ওই গদবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগামী। সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। নির্বাচন পর্যবেক্ষণ এবং ফলোয়া বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি মেটে বাক্যেন ম্যানুয়েল ওয়ালি, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বাংলাদেশের বাইবা জারিনা শনিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন। এ সময় বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 16 বছর পর আজ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে নগরীর টাউন হলে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে প্রধান বক্তা থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্বোধন করবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সম্মেলনকে দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেছে। সম্মেলন উপলক্ষে 5টি পদে মোট 13 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তার দল সরকার পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা হবে। সকালে রাজধানীতে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গলদ আছে, তাই লেখাপড়া করেও বেকার থাকছে যুবকরা। জামায়াতের প্রথম অগ্রাধিকার থাকবে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা। যুগোপযোগী নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় করার ওপর জোর দেন তিনি। বেকার সমস্যা দূর করা হবে, যোগ্যতা অনুযায়ী সবাই কাজ পাবে বলেও আশ্বস্ত করেন ডক্টর শফিকুর রহমান। আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাআল্লাহ। এটা যদি উপড়ে ফেলা হয়, এখন বাংলাদেশের যে জিডিপি
আলহামদুলিল্লাহ জাম দিয়ে এটা মিনিমাম ডাবল হবে। এরপরে এর বেনিফিট সারা জাতি পাবে। যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট যত, সেই সার্ভিসে তাকে বেতন কাঠামোটা সেইভাবে সমন্বয় করতে হবে। দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এই কঠিন সময় অতিক্রম করতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন মিলনায়তনে কর্মকর্তাদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইনের বাইরে নির্বাচন কমিশন এবং কর্মকর্তারা কোনো কাজ করতে পারবে না বলে সতর্ক করেন ইসি সানাউল্লাহ। কোনো কর্মকর্তা যদি কোনো দল কিংবা প্রার্থীদের পক্ষ নিয়ে কাজ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ সহ অন্যান্য কাজে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এর আগে নির্বাচন পরিচালনায় নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সেই দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিবিনিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। অর্থনৈতিক সম্ভাবনাই পর্যটনের একমাত্র লক্ষ্য নয় উল্লেখ করে সব ধরনের সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে নির্মলতা, নিরাপত্তা আর আনন্দকে মূল লক্ষ্য হিসেবে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পর্যটন কর্পোরেশনের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যকে নিয়ে পালিত হওয়া পর্যটন দিবসের অনুষ্ঠানে উপদেষ্টা পর্যটকদের প্রতারিত হওয়া থেকে নিরাপদ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। পর্যটন মহাপরিকল্পনায় নিরাপদ এবং আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে সরকার অংশীজনদের সঙ্গে কাজ করছে বলেও তিনি জানান। পর্যটন সংক্রান্ত নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে ভ্রমণকারী এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বশিরউদ্দিন। আজ বিশ্ব পর্যটন দিবস। এই দিন ঘিরে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে আনন্দ র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। টেকসই উন্নয়নে পর্যটন এই স্লোগানকে ধারণ করে পর্যটন নগরী কক্সবাজারে পালন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি ঘিরে সকালে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে পায়রা এবং বেলুন উড়িয়ে দিনের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। পরে বিভিন্ন পর্যটন ব্যবসায়ী সহ নানা সংগঠন এবং উন্নয়ন সংস্থা র্যালির আয়োজন করে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটের পর্যটনকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্টরা। এ সময় জেলা প্রশাসন এবং পর্যটন সংশ্লিষ্টরা র্যালি এবং পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করেন। ম্যারাথন, র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এসব অনুষ্ঠান আয়োজন করা হয়। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র বাড়ির নাম শাহানা। এই চলচ্চিত্রের পরিচালক লিসা গাজী। শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অস্কারের জন্য মনোনয়ন পেতে চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি। ৫টি চলচ্চিত্র সাবা, বাড়ির নাম শাহানা, নকশি কাঁথার জমিন, প্রিয় মালতী ও ময়না জমা পড়ে। এগুলো যাচাই বাছাই করেন চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র গ্রাহক, প্রযোজক, পরিচালক, শিক্ষকগণ। ৫টি চলচ্চিত্রের মধ্যে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রটি অস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়। নির্বাচিত চলচ্চিত্রটি বৈশ্বিক মঞ্চে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কেউ অস্বাভাবিক চাল মজুত করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন,
আগামী ফেব্রুয়ারির মধ্যে চালের পর্যাপ্ত মজুত রেখে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বলেন, বর্তমানে 16 লাখ টন চালের পাশাপাশি 1 লাখ টন গম মজুত রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ গম আমদানি করা হয়েছে, ফলে চালের বাজার অস্থিতিশীল হওয়ার কোনো সুযোগ নেই। এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।